ভিটা কি? ভিটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে? এক্সটা কি? এক্সটা হচ্ছে পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর কি সংখ্যা। আর সি হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা, এ হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা, ঠিক আছে? এখন যদি তুমি দেখো যে তোমার কাছে একটা যৌগ দিয়ে দিচ্ছে, বলছে যে আরেকটা জিনিস এখানে একটু নোট ডাউন করে নাও। যদি অরবিটাল সংখ্যা যদি হয় হচ্ছে 2, তাহলে সংকরণ হচ্ছে sp হবে। অরবিটাল সংখ্যা যদি পাও 3, তাহলে এই যে সংকরণ হবে হচ্ছে sp2। অরবিটাল সংখ্যা যদি পাও 4, তাহলে সংকরণ হবে sp3, ঠিক আছে? অরবিটাল সংখ্যা যদি বের করে দেখো যে 5 আসতেছে, তাহলে সংকরণ হবে sp3d। এবং অরবিটাল সংখ্যা যদি 6 হয়, তাহলে sp3d2। এন্ড যদি 7 হয়, তাহলে কি আসবে? sp3d2 d3 sp3d3 আসবে। হ্যাঁ, আশা করি বোঝা যাচ্ছে লেখা। তাহলে একটু লক্ষ্য করো যে এই যে তোমার এখানে এই ব্যাপারগুলো এখানে একটু মুখস্থ করতে হবে। এই ব্যাপারগুলো তুমি কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখন তুমি সংকরণ দেখো, আমি সংকরণ যখন দেখাবো, তখন তুমি খুব ভালো মতো বুঝে যাবে এগুলো কিভাবে কাজ করে। যদি বলে যে ভাই পিসিএল ফাইভ এর সংকরণটা আসলে কিভাবে হয়, বের করার 3 ধরনের টেকনিক আছে। মূলত নর্মালি 3 ধরনের টেকনিক আছে। এখন ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাকে এমসিকিউতে দেখার সাথে সাথে অ্যান্সারে যাওয়ার একটা চেষ্টা করতে হবে। দেখার সাথে সাথে তুমি যদি মুখস্থ করে রাখো যে sp3d, এটা সংকরণ sp3d, এটা তুমি মুখস্থ করে রাখছো, ঠিক আছে? যদি মুখস্থ করে রাখো দেন ওকে, বাট মুখস্থ করলেও অনেক সময় মেইন এক্সামে গিয়ে মুখস্থ থাকে না, মানে মুখস্থ ওটা আসলে মনে আসে না। হ্যাঁ, যদি তুমি বুঝে যাও তাহলে মনে থাকে, ঠিক আছে? তো এস এর ইলেকট্রন বিন্যাস করো তো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 3s, ফসফরাস তো 15, 3 স্কোয়ার 3p কত 3, ফসফরাস 15 হয়েছে। এখন যোজ্যতা ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে দেখো তো, 3 আর 2 5, মানে 5টা ইলেকট্রন আছে। তাহলে তুমি এখন সূত্র অ্যাপ্লাই করো। এদিকে দেখো, সূত্র অ্যাপ্লাই করো। অরবিটাল সংখ্যা বের করতেছো, অরবিটাল সংখ্যা বের করতেছো, v ইন্টু হাফ ইন্টু v প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, সি প্লাস এ, ঠিক আছে? এখন হাফ ইন্টু ভি, ভি দেখো যোজ্যতা ইলেকট্রন কত 5, প্লাস এক্স, এক্স এর ভ্যালু, এক্স হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা। একযোজী পরমাণু কারা? এই যে ক্লোরিন, ক্লোরাইড আয়ন, বুঝতে পারছো? আবার অক্সিজেন, অক্সিজেন কিন্তু একযোজী না, সে দ্বিযোজী। তো একযোজী পরমাণু সংখ্যা কয়টা? একযোজী পরমাণু আছে 5টা, এই জন্য এক্স এর ভ্যালু 5। মাইনাস সি হচ্ছে ক্যাটায়নও নয় অ্যানায়নও নাই। পিসিএল ফাইভ এর মধ্যে কোনো ক্যাটায়ন অ্যানায়ন তো দেখতেছো না, তাই না? কোনো চার্জ নাই, তাহলে ক্যাটায়নের চার্জ শূন্য, অ্যানায়নের চার্জ শূন্য। এখানে ভ্যালু আসতেছে 10/2, 10/2 মানে হচ্ছে 5। তো এই 5 দেখে তুমি বলে দিচ্ছ যে এটা আসলে sp3d। দেখো উপরে দেখো, এই যে 5টা যদি থাকে, তাহলে sp3d সংকরিত। তাহলে এই জন্য আসলে পিসিএল ফাইভ sp3d সংকরিত, ঠিক আছে? এখন যদি এরকম হয় যে তোমাকে বললো যে পিসিএল3 বের করতে, তাহলে তুমি এভাবে বের করে ফেলতে পারবা। তুমি তাৎক্ষণিক দেখতেছো যে এই যে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখন তুমি হাফ বসিয়ে জাস্ট ভি এর ভ্যালু কত? ভি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন 5টা আছে, কিন্তু একযোজী পরমাণু কয়টা আছে? 3টা আছে। মানে একযোজী কারা? যাদের চার্জ 1। হ্যাঁ, মাইনাস প্লাস এখানে কাউন্ট করবে না, জাস্ট সংখ্যাটা কাউন্ট করবে। হ্যাঁ, মানে হচ্ছে এই সংখ্যাটা কাউন্ট করে তুমি বুঝতেছো এটা হচ্ছে একযোজী পরমাণু। দেন একযোজী পরমাণুর সংখ্যা কয়টা আছে? একযোজী পরমাণু 3টা। তাহলে 3 বসাইছো, আর ক্যাটায়ন আয়ন তো হবেই না। তাহলে 5 আর 3 8, এটাকে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে 4 হলে সংকরণ কি? একটু তাকাও তো এদিকে। 4 হলে সংকরণ sp3। তাহলে পিসিএল3 সংকরণ কি হবে? sp3 হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এখন আসো পরবর্তীতে আমরা যাই। তো আরেকটা পদ্ধতি, এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি, সেকেন্ড প্রসিডিউর। হ্যাঁ, সেকেন্ড প্রসিডিউরের মধ্যে স্টেরিক নাম্বার বের করবা। কি বের করবা? স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার কিভাবে বের করবা? নাম্বার অফ সিগমা বন্ড, সিগমা বন্ড প্লাস দাও, এখানে অন্য কালি দিয়ে প্লাস দাও। প্লাস হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। হ্যাঁ, কয়টা লোন পেয়ার আছে, কয় জোড়া আছে সেটা লোন পেয়ার। এখন তুমি দেখো, যদি তুমি পিসিএল ফাইভ এর ক্ষেত্রে বের করতে চাও, সাপোজ পিসিএল ফাইভ এর ক্ষেত্রে তুমি বের করবা, যে ওটা একটু সুন্দর মতো লেখা দরকার, পিসিএল ফাইভ, ঠিক আছে? এখন বলো এই পিসিএল ফাইভ এর ক্ষেত্রে স্টেরিক নাম্বার কিভাবে বের করবা? এখন এই যে সেকেন্ড প্রসিডিওর, যে দ্বিতীয় যে পদ্ধতি, এই পদ্ধতির ক্ষেত্রে তোমাকে ফসফরাস বলো যে কোনো যৌগের স্ট্রাকচার জানতে হবে। যে কোনো যৌগের স্ট্রাকচারটা জানতে হবে, যে আসলে এটা কিভাবে স্ট্রাকচারটা আসলে কিভাবে লিখে। এটা হচ্ছে পিসিএল ফাইভ এর স্ট্রাকচার। এখানে দেখো ফসফরাসের কোনো কি নাই, লোন পেয়ার ইলেকট্রন নাই। ফসফরাসের জাস্ট 5টা বন্ধনে 5টা ক্লোরিন যুক্ত আছে। তো সিগমা বন্ড কয়টা? 5টা। যেহেতু 5টা ক্লোরিন, 5টা ক্লোরিন একটা ফসফরাসের সাথে যুক্ত আছে 5টা সিগমা বন্ড দিয়ে, এবং লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার নাই। তো স্টেরিক নাম্বার কত? 5। তো এবার আসো ফসফরাস পিসিএল3 নিয়ে একটু দেখি। পিসিএল3 এর ক্ষেত্রে স্টেরিক নাম্বার কত হবে? পিসিএল3 এর ক্ষেত্রে স্টেরিক নাম্বার হবে হচ্ছে, এই দেখো, পিসিএল3 এরকম থাকে। পিসিএল3 স্ট্রাকচার আগে জানতে হবে। এই ক্ষেত্রে এইখানে একটা লোন পেয়ার থাকে অ্যামোনিয়ার মতো,
আর 3টা ক্লোরিন নিচের দিকে এইভাবে থাকে। এবং এখানে একটা কি থাকে? লোন পেয়ার থাকে। ভালো মতো লক্ষ্য করো, হ্যাঁ? এখানে যে লোন পেয়ার আছে, এর আগে তুমি দেখো সিগমা সিগমা বন্ড কয়টা আছে? 3টা সিগমা বন্ড আছে এবং লোন পেয়ার আছে একটা। একটা লোন পেয়ার আছে না? এজন্য 4 আসতেছে ভ্যালু এবং এই 4 দেখে তুমি বলতে পারো এটা আসলে sp3 সংকরিত এবং এটা হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয়। এটার স্ট্রাকচার কি? চতুস্তলকীয়। কি বলে? মিথেনের মতো আকৃতি, দেখো মিথেনের মতো। কিন্তু এটা আসলে লোন পেয়ার এখানে একটা আছে, এক জোড়া লোন পেয়ার আছে। এজন্য এটা sp3 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে কোণের বিষয়টা একটু এখানে দেখে নেওয়া দরকার। এই যে কোণ, যদিও কোণ নিয়ে আলোচনা করব, এখানে কিন্তু এটা 100 ডিগ্রি হয়ে যায়। কয় ডিগ্রি হয়ে যায়? 100 ডিগ্রি। আমরা একটু বাইরের দিকে লিখি। এইখানে এইটা 100 ডিগ্রি হয়ে যায়। 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল। যেমন অ্যামোনিয়াতে 109.5 ডিগ্রি হয়। কিন্তু এখানে কেন হয় নাই? ফসফরাসের কারণে। লোন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশন, সেই রিপালশনটা অনেক বেশি থাকে। ফসফরাসের যে লোন পেয়ার, সেই লোন পেয়ার এবং এখানে যে বন্ড পেয়ার ইলেকট্রন, এর মধ্যে যে রিপালশনটা, সেই রিপালশনটা বেশি থাকে, বিকর্ষণ বেশি থাকে, যার কারণে বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যায়? কমে যায়। তো আমরা সামনে আলোচনা করব যে বন্ড অ্যাঙ্গেল PCl3 এবং NH3 এর মধ্যে যখন কম্পারিজন হবে, তখন সেগুলো আমরা দেখব। আপাতত তুমি বুঝতে পারছো কিনা যে আসলে কিভাবে আমরা সংকরণ বের করি? ঠিক আছে? এখন এতটুকু বুঝতে পারছি। এরপরে আমরা অনেক সংকরণ দেখব, অ্যানায়নের দেখব, ক্যাটায়নের দেখব। ধীরে, ধীরে আমরা সেদিকে আগাবো। তার আগে আমরা ২ টা যৌগের একটু সংকরণ দেখে নিব। হ্যাঁ, ২ টা যৌগের একটু সংকরণ দেখে নিব। এখানে দেখলে অনেক ক্লিয়ার হবে যে সংকরণটা আসলে কিভাবে কাজ করে। এই যে ইথিন এবং হচ্ছে CH3COH, এই ২ টা যৌগের একটু সংকরণ আমরা একটু দেখে নিব। তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে, হ্যাঁ? যে আসলে কিভাবে এই বিষয়গুলো কাজ করে। ঠিক আছে? আমার মনে হয় যে এখানে এটা না দিয়ে আরেকটু বড় যৌগ দেই, তাহলে সহজ হবে, সুন্দর হবে দেখতে। CH2 ডাবল বন্ড CH। ঠিক আছে? এই যৌগটা আমরা কি দেখব? সংকরণ দেখব। এটা হচ্ছে ১ নাম্বার, এটা হচ্ছে ২ নাম্বার। তো ফার্স্ট অফ অল আমরা ১ নাম্বার যৌগ নিয়ে কাজ করব। ১ নাম্বার যৌগের ক্ষেত্রে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড, মানে ডাবল বন্ড থাকলে sp2 সংকরিত। তো এই কার্বন sp2 সংকরিত, sp2 মানে একটা s, দুইটা p মিলে আসলে কয়টা কয়টা sp2 অরবিটাল তৈরি করবে? একটা s, দুইটা p। চিন্তা করো, sp2, আমি বলি sp2, sp2 মানে একটা s, দুইটা p মিলে তিনটা sp2 তৈরি করবে। তাহলে তিনটা sp2 মানে এইভাবে হবে, একটা s, দুইটা p। এই যে sp2 হলো, এটা sp2 হলো, যদিও এটা আসলে একটু এদিকে দিতে হবে আমাদেরকে। এইখানে লিখি কার্বনটা, আর এটা আমরা আসলে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে? ভালো মতো লক্ষ্য করো, এইখানে এটা একটা, যদি একটু বড় ছোট হয়ে গেছে সমস্যা নেই। এটা একটা। ঠিক আছে? ৩টা sp2, এটা sp2, এটা sp2। মানে হচ্ছে আমি তোমাকে অন্য কালি দিয়ে দেখাই। এটা sp2 অরবিটাল, এইটাও sp2 অরবিটাল। ঠিক আছে? এগুলোও sp2 অরবিটাল, sp2, এটাও sp2। তো এইখানে হাইড্রোজেন গুলো আসবে। হাইড্রোজেন যে আছে না? হাইড্রোজেন কয়টা করে আছে? কার্বনে ২টা করে। তো এই যে হাইড্রোজেন এখানে এসে বসছে। হাইড্রোজেনের 1s অরবিটাল এখানে এসে বসছে। হাইড্রোজেনের 1s অরবিটাল, হাইড্রোজেনের 1s অরবিটাল। ঠিক আছে? হাইড্রোজেন লিখো এখানে, সমস্যা নেই। তো এখন একটু লক্ষ্য করো, যেখানে এই যে ডাবল বন্ড দেখতেছো, ডাবল বন্ডে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড। একটা পাই বন্ড যে ফরমেশন হয়েছে, সেটা আসলে এই যে পাই অরবিটাল থাকে এখানে। হ্যাঁ, পাই অরবিটালের পাশাপাশি অতিক্রমণের ফলে কি হয়? পাশাপাশি অতিক্রমণের ফলে পাই বন্ধন গঠিত হয়। দেখো, পাশাপাশি অতিক্রমণ হচ্ছে এর মধ্যে অতিক্রমণ হয়ে এই দুইটার দাগ দেখে আবার মনে করো না যেখানে আসলে দুইটা পাই বন্ধন না। এই দুইটা পি অরবিটাল মিলে একটা পাই বন্ড তৈরি করে। হ্যাঁ, একটা পাই বন্ড ওভারল্যাপে দেখানো হয়েছে, একটা পাই বন্ধন তৈরি হয়। আর সিগমা বন্ড তৈরি হয় হচ্ছে sp2 মধ্যে। sp2 এবং sp2 মিলে কি তৈরি করে? সিগমা বন্ধন তৈরি করে। ঠিক আছে? সিগমা বন্ধন তৈরি করে। এবং এটা হচ্ছে হাইড্রোজেনের s অরবিটাল, এটা হচ্ছে হাইড্রোজেনের s অরবিটাল। তাহলে sp2s এরা সিগমা বন্ধন তৈরি করে, সিগমা বন্ধন তৈরি করে। ঠিক আছে? এখন যদি ভর্তি পরীক্ষায় আসে যে sp2 ইথিনে, ইথিনে কোনটি আছে? ইথিনে কোন সংকরণটি বিদ্যমান? sp3s, sp2s, sps। ইথিনে নিচের কোন সংকরণটি বিদ্যমান? কোন অধিক্রমণ বিদ্যমান? তখন তুমি দিবা যে sp2s। ঠিক আছে? দেখো sp2s দেখা যাচ্ছে। আবার sp2, sp2 যে অধিক্রমণ, সেটাও এখানে দেখা যাচ্ছে। তো এই চিত্রগুলো আশা করি সমস্যা নাই। এরপরে দেখো, এরপরে আমাদের যৌগ ছিল হচ্ছে এইটা, CH2 ডাবল বন্ড CH এবং এখানে O, এখানে H, তাই তো? এটা হচ্ছে একটা যৌগ। এই যৌগের আমরা কি দেখবো? অরবিটাল চিত্র আঁকবো। ঠিক আছে? তো এখানে তুমি একটু বড় হবে যে বিষয়টা, একটা, দুইটা, ৩টা কার্বন, তাই না? ৩টা কার্বন, খুবই ভালো কথা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে ২টা কার্বন, এই কার্বন এবং এই কার্বন, এই ২টা কার্বন হচ্ছে sp2 সংকরিত, যেহেতু ডাবল বন্ডে কানেক্টেড, sp2 সংকরিত। তো এই কার্বনে sp2 যেহেতু, তাহলে ৩টা, ৩টা কি থাকবে? একটা s, দুইটা p মিলে ৩টা sp2 অরবিটাল তৈরি করবে। এই যে 3টা sp2 তৈরি করছে, বুঝতে পারছি? এই অরবিটালও 3টা sp2 তৈরি করবে, যেহেতু এটাও আসলে কি? এটা হচ্ছে, এটাও হচ্ছে sp2 sp2 সংকরিত। এখন আরেকটা sp2 কোন দিকে দিবা? উপরে বা নিচে কোন একদিকে দিতে পারো। ঠিক আছে? তো এখন একটু লক্ষ্য করো, যে এইটার সাথে আসলে এখানে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেনের s অরবিটাল, এখানে হাইড্রোজেনের s অরবিটাল। হ্যাঁ, এটা একটু বড় হয়ে গেছে। এখানে হাইড্রোজেনের s অরবিটাল, এইখানে আবার হাইড্রোজেনের s অরবিটাল। তাহলে এই হাইড্রোজেন গুলো এসে এখানে এইভাবে বসে যাবে, অতিক্রমণ করবে। তাহলে এটা হাইড্রোজেনের s অরবিটাল, এটা হচ্ছে
এটা কার্বনের যে অরবিটাল যেটা আমরা সংকরিত অরবিটাল পাইলাম sp2, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, এটাও sp2 এবং এইটাও sp, নিচে লিখি sp2। বুঝতে পারছি? এই যে এইটাও কিন্তু sp2। ঠিক আছে? খুবই ভালো মতো বুঝো, কোনো সমস্যা নাই। না বুঝলে আমাকে জিজ্ঞাসা করে গ্রুপে। দেখো, এখন যে এই যে কার্বনটা দেখতেছো, এই কার্বনটা কি বলতো? ওই কার্বনটা কিন্তু প্রথমে আমরা হিসাব করি নাই। ওই কার্বনটাও দেখো ডাবল বন্ডের সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? ওই কার্বনটাও ডাবল বন্ডের সাথে যুক্ত এবং তার তার উপরে একটা অক্সিজেন আছে। অক্সিজেনটাও ডাবল বন্ডের সাথে যুক্ত। তাহলে অক্সিজেন, কার্বন এগুলো সবই এখানে কি? sp2 সংকরিত। তাহলে sp2 সংকরিত যেহেতু হবে, এই অক্সিজেনেরও একটা কি থাকবে এখানে? sp2 মানে 3টা sp2 তৈরি করবে। সে এইভাবে 3টা sp2 তৈরি করে। কয়টা sp2 তৈরি করে? এই যে 3টা sp2 অক্সিজেন তৈরি হলো। এই কার্বনেরও 3টা sp2 থাকবে এইভাবে। কার্বনেরও 3টা sp2, একটা এই দিকে, একটা এই দিকে, আরেকটা এই সামনের দিকে। ঠিক আছে? এখন তুমি দেখো, অন্য কালি দিয়ে দেখাচ্ছি। এই যে কার্বনের এই হাতে এখানে এই যে sp2 সংকরিত যে অরবিটাল, সেটার সাথে হাইড্রোজেনটা 1s অরবিটাল, s অরবিটাল, এখানে sp2 অরবিটাল, তারা অতিক্রমণ করতেছে। করতেছে না? করতেছে। কিন্তু অক্সিজেনের যে দুইটা এইখানে sp2 অরবিটাল, সেই sp2 অরবিটালে কেউ কিন্তু নাই। এখানে লোন পেয়ার আছে। কে আছে? লোন পেয়ার আছে। খুব ভালো মতো দেখাও, লোন পেয়ার আছে। হুম। এবং কার্বন এবং অক্সিজেনের মধ্যে যেই বন্ধন তৈরি হয়েছে সেটা হচ্ছে sp2 এবং sp2 অরবিটালের মধ্যে অতিক্রমণ হওয়ার ফলে এখানে বন্ধন তৈরি হয়েছে। খুবই সুন্দর না? এটা কিন্তু কঠিন কিছুই না, কিন্তু অনেকের কাছে খুবই কঠিন মনে হয়। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে পাই বন্ধন তাহলে কিভাবে তৈরি হয়েছে ভাইয়া? এই যে পাই বন্ধন হচ্ছে এখানে, যেহেতু একটা পাই বন্ধন আছে, তাহলে একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল, এরা আসলে এইভাবে কি তৈরি করছে? পাশাপাশি অতিক্রমণ করছে। অতিক্রমণ করে আসলে কি তৈরি করে ফেলছে? যেটা তৈরি করছে সেটা হচ্ছে পাই বন্ধন তৈরি করে ফেলছে। তাহলে এখন এইখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে তো পাই বন্ধন আছে। এই পাই বন্ধনটা আসলে তৈরি হয় এইভাবে। ঠিক আছে? এইভাবে তৈরি হয়। যদি আসলে এখানে জায়গা নাই ভালো মতো দেখানোর, তো আমরা যেটা দেখাইতে পারি এখানে এই sp2 টা মুছে দিচ্ছি। ঠিক আছে? মুছে দিয়ে যেটা আমরা আসলে করতে পারি সুন্দর মতো বোঝার জন্য, এটা হচ্ছে এটা মুছে দিচ্ছি, এইটাও মুছে দিচ্ছি। হুম, একটু দেখো ভালো মতো। এইখানে আঁকি। এটাও বোঝা যাচ্ছে না খুব একটা। তো আমরা যেটা করতে পারি যে এইভাবে আঁকতে পারি। হ্যাঁ, এই যে পি অরবিটাল লিখে ফেললাম। এখন এই পি অরবিটাল, এই পি অরবিটালের মধ্যে অতিক্রমণ আঁকায় দাও। শেষ। ঠিক আছে? আমার মনে হয় একটা টান দিলেই জাস্ট হয়ে যাচ্ছে। এটা টান দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন এটার একটু কালি, হলুদ কালি দিয়ে একটু এটা ভরাট করে দেওয়া যেতে পারে। দেখো তো এখানে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। দেখো এখানে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। একদম কিন্তু সহজ। ঠিক আছে? যদি না বুঝো তাহলে কঠিন লাগবে। দেখো, যদি না বুঝে তাহলে কঠিন লাগবে, না বুঝলে। সো আশা করি তুমি বুঝতে পারছো। এটাও sp2 এখানে। sp2। ওকে। আর এইটা হচ্ছে পি অরবিটাল, যেগুলো এই যে পাশাপাশি অতিক্রমণ দেখালাম, ওই পি অরবিটালে অতিক্রমণের ফলে এখানে আসলে একটা পাই বন্ধন তৈরি হয়। এখানেও দেখো একটা পাই বন্ধন তৈরি হয়েছে। তাই না? তো এটা ছিল আসলে অধিক্রমণ নিয়ে আলাপ আলোচনা। এখন ভর্তি পরীক্ষা থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে অক্সিজেনের লোন পেয়ার গুলা, এই যৌগের মধ্যে, এই যে যৌগটা দেখতেছো, এই যৌগের মধ্যে অক্সিজেনের লোন পেয়ার কোন অরবিটালে বিদ্যমান থাকে? অক্সিজেনের লোন পেয়ার কোন অরবিটালে বিদ্যমান বিদ্যমান থাকে? যদি sp2 আসে, যদি sp3 অপশনে দেয়, sp3d, তাহলে উত্তর কি দাগাবা? উত্তর দাগাবা হচ্ছে sp2 অরবিটালে এখানে থাকে। ঠিক আছে? এরকম কিছু কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে যেগুলো তোমাদের জন্য কঠিন লাগতে পারে। এই জন্য বিষয়গুলো আমি একটু দেখাই দিলাম। কারণ সংকরণ বোঝার আগে এই অধিক্রমণটা বোঝা অনেক বেশি দরকার। ঠিক আছে? যদি অধিক্রমণ বুঝে যাও তাহলে সংকরণ তোমার জন্য সহজ হয়ে যাবে। এই সূত্র, যখন আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করবো সামনে, তখন ক্লিয়ার হবে। এখানে দেখতে পারতেছো যে এই বিষয়গুলো আছে। যে 180 ডিগ্রি বন্ধন কোণ যদি হয় তাহলে আসলে সরলরৈখিক হয় যৌগ। যদি বন্ধন কোণ 120 ডিগ্রি হয় তাহলে সমতুল্য সূত্র বোঝা যায়। এটা সামনে আমরা দেখবো যে কিভাবে হয়। ঠিক আছে? এখন এদিকে একটু লক্ষ্য করো যে এখানে অনেকগুলো যৌগ দিয়ে দিচ্ছে। বলছে যে এই যৌগগুলার কেন্দ্রীয় পরমাণু সংকরণ নির্ণয় করো। তো সবগুলো আমরা করবো একে একে। ঠিক আছে? প্রথমে মিথেন করবো। তো মিথেন মানে একটা কার্বন। তো আর তুমি আসলে কোন পদ্ধতিতে করবা সেটা আসলে তোমাকে বুঝতে হবে। তুমি যদি স্টেরিক নাম্বার দিয়ে করো তাহলে খুব সহজে হয়ে যায়। স্টেরিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। যদি তুমি মিথেন লিখো, মিথেন এইভাবে লিখে, মিথেন চতুস্তলকীয় আকৃতির এইভাবে লিখে। ঠিক আছে? এভাবে হচ্ছে মিথেন হয়। মিথেনের আকারটা এরকম চতুস্তলকীয় হয়। ঠিক আছে? এইভাবে হয়, চতুস্তলকীয় মিথেনের আকৃতিতে হয়। তো এইখানে যেটা হয়, যেখানে তুমি দেখো কার্বন হাইড্রোজেন বন্ড কয়টা? 4টা। মিথেনে কোনো লোন পেয়ার আছে? নাই। তাহলে 4। 4 মানে হচ্ছে sp3 সংকরিত। আমরা অরবিটাল সংখ্যা কিন্তু দেখে আসছি। তার অরবিটাল সংখ্যা যদি 4টা হয় তাহলে সংকরণ হয় হচ্ছে sp3। ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণু সংকরণ sp3 এবং এটা হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয়। ঠিক আছে? এখন অ্যামোনিয়া সংকরণ আমরা দেখব। অ্যামোনিয়ার ক্ষেত্রে কিভাবে হয়? দেখো, এই যে নাইট্রোজেন, তার উপরে একটা লোন পেয়ার আছে এবং হাইড্রোজেনগুলো নিচের দিকে এভাবে থাকে। ঠিক আছে? এই যে এখানে
নাইট্রোজেন আছে। তো এখানে যেটা হয় যে স্টেরিক নাম্বার তুমি বের করবা, স্টেরিক নাম্বার হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড। নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ড কয়টা আছে? 3টা। এবং লোন পেয়ার কয়টা আছে? একটা। তাহলে 4। তাহলে কি হয়ে যাচ্ছে? sp3 হয়ে যাচ্ছে তার সংকরণ। সংকরণ কি হয়ে যাচ্ছে? সংকরণ হয়ে যাচ্ছে হচ্ছে sp3। বুঝতে পারছি sp3 কিভাবে হলো? এটা সংকরণ হচ্ছে sp3। আকৃতিটা এখন যদি দেখো, যেটার আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয় হয়ে যায়, যখন আসলে উপরের দিকে এভাবে একটা থাকে, লোন পেয়ার থাকে, তখন আসলে এই যে লোন পেয়ার, এখানে একটা বিষয় একটু বুঝে নাও যে লোন পেয়ার, হ্যাঁ লোন পেয়ার যে বিকর্ষণ বল, দেখো লোন পেয়ার এবং লোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণ বল, সেটা অনেক বেশি থাকে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল চেয়ে, ঠিক আছে, এলপিবিপি। আবার এই যে এলপিবিপি মানে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ, সেটা বেশি হচ্ছে বন্ড পেয়ারের বিকর্ষণের চেয়ে। বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ, এটা আমি তোমাকে যদি আলাদা স্লাইডে বুঝাই তাহলে খুব সহজ লাগবে, নতুবা তোমার কাছে কঠিন হবে। তো যেটা এখানে হয় যে তোমার বোঝা দরকার যে এখানে যে বন্ড অ্যাঙ্গেলটা হয়, সেটা আসলে আমরা জানি যে sp3 সংকরণ হলে বন্ড অ্যাঙ্গেল সাধারণত 109.5 ডিগ্রি হয়, তাই না? এটা মনে রাখবা, মুখস্থ রাখবা। আসলে লোন পেয়ার থাকে, লোন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল এটা অ্যামোনিয়ার ক্ষেত্রে কমে আসে। দেখো অ্যামোনিয়াতে যেহেতু লোন পেয়ার আছে, এখানে আসলে বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? কমে যাবে। এটা কমে গিয়ে এটা 107 ডিগ্রি হয়ে যায়। অ্যামোনিয়ার ক্ষেত্রে এই বন্ধন কোণটা কয় ডিগ্রি হয়? 107 ডিগ্রি হয়ে যায়, কারণ এখানে লোন পেয়ার আছে। এই লোন পেয়ার এবং এই যে এখানে যে বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ারের দুইটা ইলেকট্রন, এর মধ্যে কি হয়? এর মধ্যে আসলে বিকর্ষণ হয়। বিকর্ষণ হলে তারপরে এই বন্ধনগুলো আরো চেপে যায়, আর অল্প একটু কি হয়ে যায়? চেপে যায়। চেপে গেলে কোণ কমে যায় 107 ডিগ্রি, হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি sp3 হলে, বাট হয়েছে কত? 107 ডিগ্রি। অনুরূপভাবে তুমি যখন পানির চিন্তা করবা যে পানির গঠন কিরকম, ও এইচ এইচ, পানিতে এখানে তুমি দেখো তো যে লোন পেয়ার অক্সিজেন কয়টা থাকে? এখানে দুইটা, এখানে দুইটা, এভাবে থাকে লোন পেয়ার, তাই না? এভাবে থাকে লোন পেয়ার। এই লোন পেয়ারগুলো একটু এভাবে দেখাই। এই যে লোন পেয়ার, দুইটা লোন পেয়ার, ঠিক আছে? তো এইখানে যে স্টেরিক নাম্বার তুমি বের করবা, দেখো তো সিগমা বন্ড কয়টা আছে? দুইটা। দুইটা হাইড্রোজেন সিগমা বন্ড দিয়ে কানেক্টেড আছে। এবং লোন পেয়ার কয়টা আছে? দুইটা। তাহলে 4টা। তাহলে পানি সংকরণ sp3 হচ্ছে ঠিকই, কিন্তু বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে? বন্ড অ্যাঙ্গেলটা কমে যাবে। হ্যাঁ, বন্ড অ্যাঙ্গেল কেন কমবে ভাইয়া? কারণ এই যে লোন পেয়ার যে বিকর্ষণ, এই যে লোন পেয়ার এবং লোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণটা, সেটা অনেক বেশি হয়, এবং এই দুটো লোন পেয়ার দুই দিকে চলে যেতে চায়। তো বিকর্ষণের কারণে এই হাইড্রোজেনগুলো আরো আরো চেপে যায়, হাইড্রোজেনগুলো পরস্পরের দিকে আরো চেপে যায়। চেপে গেলে যেটা হয় যে আসলে বন্ড অ্যাঙ্গেল কমে 104.5 ডিগ্রি হয়ে যায়। 104.5 ডিগ্রি হয়ে যায়। বুঝতে পারছি? হওয়ার কথা ছিল sp3 কত? 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল। কিন্তু দেখো পানির ক্ষেত্রে এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল ভিন্ন হয়ে যায়, এবং এটার আকৃতি হয়ে যায় হচ্ছে, দেখো এটার আকৃতি হয়ে যায় হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়। হ্যাঁ, ত্রিকোণাকার পিরামিডীয় হয়ে যায়, এবং এইটার আকৃতি হয়ে যায় হচ্ছে ভি শেপড। ঠিক আছে? তো এই আকৃতিগুলো মনে রাখবা। এটা ইংরেজিতে হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল। হ্যাঁ, অ্যামোনিয়ার ইংরেজিতে যদি আকৃতিটা বলতে চাও তাহলে ট্রাইগোনাল পিরামিডাল হবে। ঠিক আছে? ওকে। এখানে এরপরে আছে হচ্ছে, দেখো এটা শেষ, এটা শেষ, পানি শেষ। PCl5 এরটা আমরা দেখে আসছি, BF2, PCl3 এর দেখে আসছি, XCF2 টা দেখি। হ্যাঁ, XCF2। তো XEF2 এটা সংকরণ কিভাবে করবা? তো খুবই ভালো মতো লক্ষ্য করো, আমি জেনন একসাথে তিনটা দেখাই দিই, XCF4 এবং XCF6 তিনটা দেখাই দিই। ঠিক আছে? তিনটাই আমি দেখাই দিচ্ছি, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে যেন একদম দেখেই অ্যান্সার করে ফেলতে পারো। তো মনে রাখবা যে জেননের যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সেটা হচ্ছে 5s² 5p6। ঠিক আছে? সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন আছে অরবিটালে, কয়টা আছে? 8টা আছে। জেনন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, 5s² 5p6। এই জিনিসটা আসলে মনে রাখবা, এই কাঠামোটা মনে রাখবা। যদি এতটুকু মনে থাকে তোমার, তাহলে এটা একদম সহজ হয়ে গেছে। তুমি স্টেরিক নাম্বার দিয়ে করতে পারো, আবার প্রথম যে পদ্ধতি দেখাইছি ভ্যাসপার থিওরি দিয়ে, ওটা দিয়ে করতে পারো, ভ্যাসপার সূত্র যেটা। তো ভালো মতো লক্ষ্য করো, তুমি জেনন আঁকছো, জেনন দিছো, জেননের সাথে যখন দুইটা ফ্লোরিন দিবা, তখন ফ্লোরিন দুইটা এইভাবে থাকে, ফ্লোরিন ফ্লোরিন। ঠিক আছে? ফ্লোরিন দুটো যখন এইভাবে থাকে, তুমি দেখো ফ্লোরিন যখন তুমি দুটো এইভাবে বসাবা, তখন এখানে জেননের অবস্থাটা কি হবে? জেনন বলবে যে আমার কাছে তো দুইটা ফ্লোরিন আছে, তাহলে বাকিদের অবস্থা কি হবে? 5px, 5py, 5pz। তাহলে এখন জেনন তো এখানে দুইটা ফ্লোরিন নিয়ে আসছে। জেনন কয়টা ফ্লোরিন নিয়ে আসছে? দুইটা। তো এখানে এইগুলো কিভাবে থাকে? এইভাবে থাকে, এভাবে থাকে, তাই না? তারপরে তুমি কি করবা? 5 স্কোয়ার, 5px, 5py, 5pz। ভালো মতো বুঝো, 5pz। এখন তুমি দুইটা ফ্লোরিন যখন নিয়ে আসছো, তখন দুইটা অযুগ্ম ইলেকট্রন লাগবে পি এর, মানে এখন তোমার দুইটা অযুগ্ম ইলেকট্রন লাগবে। তো এই যে এখানে তো দুইটা করে আছেই, তো এখানে একটা বসিয়ে তুমি একটা 5d তে নিয়ে যাবা। কিসে নিয়ে যাবা?
5D তে একটা নিয়ে যাবা, 5DXY, সাপোজ 5DXY তে একটা নিছো, এখানে 5D ডি অরবিটাল কয়টা আছে? 5টা আছে। তো 5টার মধ্যে তুমি একটাতে নিছো, সাপোজ 5DXY তে নিছো। তো এখন এখানে একটা ফ্লোরিন এসে বসবে, এইখানে একটা ফ্লোরিন এসে বসবে, ঠিক আছে? যখন বসবে তখন তুমি এখন চিন্তা করো তো, তাহলে এই মুক্তজোড় কে কে থাকতেছে? এই যে এক জোড়া মুক্তজোড়, 2 জোড়া, 3 জোড়া, তাহলে 3 জোড়া মুক্তজোড় থাকতেছে এইখানে। 3 জোড়া মুক্তজোড় কিভাবে আমরা লিখবো? এইখানে 2 জোড়া দিলাম, এইখানে সরি, এখানে 2 জোড়া দিলাম এবং এখানে 1 জোড়া দিলাম, ঠিক আছে? মুক্তজোড়গুলো বোঝা যাচ্ছে না? এই তো, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে এই যে 3 জোড়া মুক্তজোড় আছে, এখন তুমি স্টেরিক নাম্বার বের করবা। কি বের করবা? স্টেরিক নাম্বার বের করবা। তাহলে দেখো তো সিগমা বন্ড কয়টা আছে? এই যে একটা, এই যে দুইটা সিগমা বন্ড, এবং এখানে আর কি আছে? এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে 3টা আছে, দেখো 3টা লোন পেয়ার, তাহলে 5 আসতেছে। তাহলে সংকরণ কি আসতেছে? sp3d, sp3d এটার সংকরণ XeF2। খুবই ভালো মতো বুঝতে হবে। দেখো এতটুকু sp3d, sp3d। তুমি যখন এখানে বন্ধন তৈরি করতে চাবা ফ্লোরিনের সাথে, যতগুলো ফ্লোরিন আনবা ততগুলো অযুগ্ম বানাবা। আবার দেখো xc, তুমি হচ্ছে 5 স্কোয়ার 5p6 এটা মাথায় রাখো জেননেরটা, এবং 5 স্কোয়ার 5p এবং হচ্ছে 5p। এখন তুমি সাপোজ করবো হচ্ছে xcf4 করবা। এখন তুমি দেখো তো, এটা হচ্ছে 5px, এটা হচ্ছে 5py, 5pz, তাই তো? এখন তুমি যেটা করবা যে এখানে এখানে দুইটা বসাইছো, এখানে একটা বসাইছো, এখানে একটা বসাইছো। এখন 5 তে 5dxy, 5dyz সাপোজ। তুমি দেখো, এখন তো তোমাকে আসলে যেটা করতে হবে, এখানে দুইটা ছিল, এখানে দুইটা ছিল, তাই না? এরকম তো ছিল 6টা, পি অরবিটালে 6টা ছিল। কিন্তু এখন তোমাকে 4টা অযুগ্ম বানাইতে হবে। 4টা অযুগ্ম বানাইতে হলে কি করতে হবে? এখান থেকে একটা মুছে দিতে হবে, এখান থেকে একটা মুছে দিতে হবে। মুছে এগুলা ডি অরবিটালে একটা একটা করে নিতে হবে। ডি অরবিটালে একটা একটা করে নিতে হবে। হয়ে গেছে। এখন তুমি স্টেরিক নাম্বার বের করো। স্টেরিক নাম্বার বের করো। সিগমা বন্ড কয়টা আছে? তুমি যখন এমনিতে তুমি যখন স্ট্রাকচার বের করবা, স্ট্রাকচার না বের করেও তুমি ডিরেক্ট একটা অ্যান্সার এমনিতেই বলে দিতে পারতেছো। দেখো একটা এস এবং 3টা পি এবং 2টা ডি, তাহলে sp3d2 এটা হচ্ছে জেননের সংকরণ। তুমি যদি চাও না ভাই আমি আসলে স্ট্যাটিক নাম্বার বের করে উত্তর দেখাবো, তাহলে স্ট্যাটিক নাম্বার বের করো। স্ট্যাটিক নাম্বার বের করতে গেলে তোমাকে সিগমা বন্ড দেখো, এই যে সিগমা বন্ড মানে কি? আচ্ছা এখানে কিন্তু আমি তোমাকে দেখাই নাই, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এই 4টা ফ্লোরিন এসে কিন্তু বন্ধন তৈরি করে সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন তৈরি করছে এগুলো 4টা। স্ট্রাকচারটা দেখাইতেও পারো, এটা স্ট্রাকচার না দেখালে তুমি এখানে যে স্ট্রাকচার তুমি দেখতে পারো 4টা। তো ভালো মতো লক্ষ্য করো, স্ট্রাকচার নিয়ে যাতে প্রবলেম না থাকে। উপরে এক জোড়া লোন পেয়ার থাকে, দেখো লোন পেয়ার এখানে কয়টা? এই যে একটা, এই যে দুইটা লোন পেয়ার, উপরে এক জোড়া, নিচে এক জোড়া লোন পেয়ার। হ্যাঁ, বাকি এই ফ্লোরিন গুলো আসলে একটা প্লেনের মধ্যে থাকে, একটা প্লেনের মধ্যে থাকে। এটা উপরে থাকে, এটা নিচে থাকে, বুঝতে পারছো? এটা উপরে থাকে, এটা নিচে থাকে, এবং হচ্ছে তাদের এই যে জেনন ফ্লোরিন যে বন্ড অ্যাঙ্গেল, এটা কিন্তু 90 ডিগ্রি। কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এবং এই যে লোন পেয়ারের সাথে যে বন্ড বন্ড অ্যাঙ্গেল, সেটাও 90 ডিগ্রি। ওকে, তো এখানে যেটা আসতেছে যে স্টেরিক নাম্বার দেখো, লোন পেয়ার দুইটা কেন? কারণ এই যে দেখতে পাচ্ছ কিন্তু লোন পেয়ার কেন দুইটা হয়েছে? তো 4 প্লাস হচ্ছে ফ্লোরিন 4টা আছে, 4টা, সরি এখানে আসলে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার হচ্ছে 2টা। লোন পেয়ার কয়টা? 2টা। সমযোজী বন্ধন 4টা, সিগমা বন্ড 4টা আর কি, এই জন্য। তো 6টা, 6টা হলে কি হবে? sp3d2 হবে, sp3d2 এটা সংকরণ। বুঝতে পারছি? আমরা কিন্তু অরবিটাল সংখ্যা, এই যে স্টেরিক নাম্বার বা অরবিটাল সংখ্যা যেটাই বলো, স্টেরিক নাম্বার অরবিটাল সংখ্যা একই জিনিস ধরে তুমি চিন্তা করো। স্টেরিক নাম্বার যদি 6 হয় তাহলে sp3d2 সংকরণ। আমি কিন্তু আগে এটা লিখে আসছি যে কোনটা কত হইলে। তোমরা যদি ভিডিও টেনে থাকো তাহলে আবার সমস্যা। এখন যদি তোমাকে বলে যে বলো তো XeF6 এটা সংকরণ কি হবে জেননের, এখানে জেননের সংকরণ কি হবে, তখন তুমি বলবা যে ভাই আমি তো জানি যে জেননের হচ্ছে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, 8টা, 5 স্কোয়ার 5p6 থাকে। তো আমরা এখন সাথে সাথে আমরা ভাই যেটা করব যে আসলে এখানে তুমি যেটা করবা যে 5 স্কোয়ার 5p এবং হচ্ছে 5p, এবং এখানে ডি অরবিটাল থাকবে হচ্ছে। ওকে, তো এখানে তোমার 6টা ফ্লোরিন আসবে। তো এই জন্য এটাকে একটা, এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা, এবং বাকি ডি অরবিটাল 3টাতে 3টা দিতে হবে। এভাবে তুমি কি সংকরণ পেয়ে যাবা। কেন ভাইয়া, কেন 6টা অযুগ্ম বানাইলেন? 6টা ইলেকট্রন তো এখানে ছিল, এখন 6টা অযুগ্ম এভাবে কেন বানাইলেন? এটা হচ্ছে ডি অরবিটাল, ঠিক আছে? তো কারণ এখানে যে দেখো, এখানে আমরা এখন ফ্লোরিন দিব। তো একটা ফ্লোরিন এখানে আসবে, একটা ফ্লোরিন এখানে, একটা ফ্লোরিন এখানে। তো প্রত্যেকটা ফ্লোরিন প্রত্যেকটা অযুগ্ম ইলেকট্রনের সাথে তার ইলেকট্রন, তার নিজের ইলেকট্রন শেয়ার করে কি করবে? বন্ধন তৈরি করবে। বুঝছো? সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এখন তুমি ডিরেক্ট এই কি বের করবা? স্টেরিক নাম্বার বের করবা। এখান থেকে দেখে তুমি আসলে বুঝে যাবা যে আসলে সংকরণটা কি। হ্যাঁ, স্টেরিক নাম্বার বের করা লাগবে না, তুমি এখান থেকে ডিরেক্ট দেখেই বুঝতে পারতেছো যে আসলে সংকরণ হচ্ছে sp3d3 সংকরণ, ঠিক আছে? sp3d3 সংকরণ। দেখছো? এটা দেখেই তুমি কিন্তু বুঝতে পারতেছো। কারগুলো নিয়ে একটু বলি। এই যে XeF4 এটার আকার হচ্ছে
সমতলীয় বর্গাকার। হ্যাঁ, এই দেখো এখানে সমতলীয় বর্গাকার হচ্ছে, ঠিক আছে, বর্গাকার, সমতলীয় বর্গাকার, এটা একটা সমতলে থাকে, ফ্লোরিন জেননের সাথে ফ্লোরিনগুলো একটা সমতলে অবস্থান করে। তো সমতলীয় বর্গাকার হচ্ছে এটার আকৃতি। এবং এখানে উপরে যদি দেখো যে এই যে ফ্লোরিনের সাথে জেনন ফ্লোরিন, এটা দেখো একটা লাইনে আছে। হ্যাঁ, একটা লাইনে আছে, অন্য কালি দিয়ে যদি দেখাই, এখানে একটা লাইনে আছে, এই লাইনটাতে যেহেতু আছে জন্য এটা সরল রৈখিক, সরল রৈখিক, ঠিক আছে, সরল রৈখিক এদের স্ট্রাকচার। ওকে, এরপর লাস্টেরটা হচ্ছে, তো এভাবে থাকে মূলত ফ্লোরিনগুলো, এইভাবে থাকে। এখানে দেখো যদি স্ট্রাকচারটা আঁকো, ফ্লোরিন 6টা ফ্লোরিন এভাবে থাকে, ঠিক আছে। কিন্তু এখানে এক জোড়া আবার কি থাকে, দেখো এই যে মুক্তজোড়, সে আবার এখানে থাকে। এই যে মুক্তজোড়, এক জোড়া মুক্তজোড়, এক জোড়া মুক্তজোড় এখানে থাকে দেখে, এক জোড়া মুক্তজোড় এখানে থাকে দেখে এটা আবার স্কোয়ার প্লেনার হয় না বা অক্টোহেড্রাল হয় না, এটা আসলে ডিস্টোর্টেড অক্টোহেড্রাল হয়। ঠিক আছে, কি হয়, ডিস্টোর্টেড অক্টোহেড্রাল, অক্টাহেড্রাল। যদি এই লোন পেয়ারটা না থাকতো তুমি ডিরেক্ট অক্টোহেড্রাল বলে দিতে পারতা, কিন্তু লোন পেয়ার আছে দেখে এটা আসলে ডিস্টোর্টেড হয়ে যায়। হ্যাঁ, এবং এটার মেইন যে আসলে নাম হয় সেটা হচ্ছে স্কোয়ার বাইপিরামিডাল হয়। স্কোয়ার বাইপিরামিডাল মানে হচ্ছে, তুমি বাংলায় যদি লিখো বর্গাকার বাইপিরামিডাল, এটাও বলতে পারো, ঠিক আছে। স্কোয়ার মানে বর্গাকার বাইপিরামিডাল মানে হচ্ছে স্কোয়ার বাইপিরামিডাল তুমি বলতে পারো এটাকে, অথবা ডিস্টোর্টেড অক্টোহেড্রাল। ভর্তি পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, তুমি আকারও মনে রাখবা, অ্যাঙ্গেলও মনে রাখবা, অ্যান্ড হচ্ছে কি মনে রাখবা, সমকরণ তো অবশ্যই। এই যে তিনটা জেনন দিয়ে অনেক ইম্পর্টেন্ট, বুঝছো। স্টুডেন্ট আটকাতে চাইলে স্যাররা জেনন দিয়ে দেয়। এখন দেখো যে প্রশ্ন কিন্তু অনেক ধরনের হতে পারে, ঠিক আছে। তো আশা করি তুমি বুঝতে পারছো এগুলো সংকরণ কিভাবে নির্ণয় করবা। এবং এখানে দেখো আরো কতগুলো আছে, যে একযোজি এবং দ্বিযোজি পরমাণু। আমি কিন্তু এই যে এই সূত্রটা যেটা, যে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এই সূত্র দিয়ে আসলে করি নাই, তোমরা এই সূত্র দিয়ে করতে পারো, আবার স্টেরিক নাম্বার দিয়ে করতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি স্টেরিক নাম্বার দিয়ে করলে সহজে করে ফেলতে পারবা, ঠিক আছে, স্ট্রাকচার জানলে খুব সহজে করে ফেলতে পারবা, কমপ্লেক্স হবে না। যেমন POCl3, এটা কিভাবে করবা, এই যে ফসফরাস, এটার সাথে অক্সিজেন ডাবল বন্ড এইভাবে থাকে, এবং এখানে যেটা হয় যে আসলে ক্লোরিন 3টা এইভাবে থাকে। হ্যাঁ, এভাবে থাকে। তো এটা যখন তুমি পেরে যাবে তখন তুমি ইজিলি স্টেরিক নাম্বার বের করতে পারবা। স্টেরিক নাম্বার হচ্ছে, এখানে কোনো লোন পেয়ার থাকতেছে না, তাই না, লোন পেয়ার থাকতেছে না, লোন পেয়ার হচ্ছে 0 এবং 3টা সমযোজী বন্ধন আছে। এইখানে হচ্ছে কাহিনী যে সিগমা বন্ড কয়টা, এখানে সিগমা বন্ড হচ্ছে 4টা, যেহেতু এই যে এখানে ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড আছে, তাহলে 4টা, ঠিক আছে। 4, 4 হলে কি সংকরণ, sp3 সংকরণ, তাহলে POCl3 এর মধ্যে sp3 সংকরণ। এরপরে দেখো এখানে COCl2, COCl2 এর মধ্যে কি হবে, COCl, এই যে এইভাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে COCl এর মধ্যে যে কার্বন, সেই কার্বনের সংকরণ কিভাবে বের করবা, তুমি দেখো যখন তুমি স্ট্রাকচার পারো তখন স্টেরিক নাম্বার দিয়ে 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারতেছো, 3+0, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কি নাই, এখানে কোনো কি নাই, লোন প্যান নাই, সো 3, 3 হলে তোমরা জানো যে sp2 সংকরিত, তাই না। আর এই যে HCOF2, এটা হচ্ছে, এখানে কিন্তু অক্সিজেন ঢুকে গেছে। তো অক্সিজেন যখন ঢুকবে কোনো সমস্যা নেই, আমরা জেনন নিয়ে অনেক আলাপ আলোচনা করে এখানে আসছি, কাজে এখন আমাদের কাছে একদম সহজ। কেন সহজ ভাই, আপনার কাছে সহজ, আমার কাছে কঠিন। আচ্ছা দেখো, তোমার কাছে সহজ হয়ে যাবে, কারণ তুমি যখন অক্সিজেন দিচ্ছ তখন ডাবল বন্ড দিতে হবে। দেখো ডাবল বন্ড দিছো, ডাবল বন্ড দিছো, ঠিক আছে। আবার তো ফ্লোরিনও দেওয়া লাগবে, একটা একটা করে ফ্লোরিনও দেওয়া লাগবে, সিঙ্গেল বন্ডে দেওয়া লাগবে না, দেওয়া লাগবে। কিন্তু অক্সিজেন তো কখনো ভাই একক বন্ধনে দিতে পারি না, অক্সিজেন দিলেই সেটা ডাবল বন্ডে দিতে হবে, এই জন্য ডাবল বন্ডে দিছি, ঠিক আছে, ডাবল বন্ডে দিছি। তো এখন চিন্তা করো তো যে এখানে জেননের আসলে কয়টা ছিল মোট, আসলে মোট হচ্ছে 5 স্কোয়ার 5p6, মানে 8টা ইলেকট্রন। তো 8টা ইলেকট্রনের মধ্যে দেখো এখানে আসলে কয়টা ইলেকট্রন সে দিয়ে দিছে বলতো, এখানে 4টা, এখানে 4টা, মানে এখানে একটা ইলেকট্রন জেননের, এখানে একটা ইলেকট্রন জেননের, এখানে একটা ইলেকট্রন জেননের, এখানে একটা ইলেকট্রন জেননের। তাহলে জেনন এখানে 4টা ইলেকট্রন দিছে, এখানে একটা 5টা, এখানে একটা 6টা। হ্যাঁ, তার নিজস্ব 6টা ইলেকট্রন সে শেষ করে দিছে, আরো 2টা ইলেকট্রন তার কাছে থেকে গেছে। এই 2টা ইলেকট্রন হচ্ছে এখানে, এই 2টা ইলেকট্রন, বুঝছো, ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। এই 2টা ইলেকট্রন থেকে গেছে, 2টা ইলেকট্রন হচ্ছে মুক্তজোড়। তাহলে তুমি এখান থেকে স্টেরিক নাম্বার বের করো, স্টেরিক নাম্বার বের করলে ইজিলি হয়ে যাইতেছে, ঠিক আছে। দেখো তুমি দেখো এখানে যে সিগমা বন্ড কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা সিগমা বন্ড। না বুঝলে গ্রুপে বললো যে সিগমা বন্ড ভাই বুঝি নাই, ঠিক আছে। ডাবল বন্ডে একটা সিগমা থাকে, একটা পাই থাকে। আর লোন পেয়ার কয়টা আছে বলো তো দেখি, একটা আছে। তাহলে এখানে সংকরণ কি আসতেছে, sp3d সংকরণ আসতেছে, মানে 5 এখানে, ঠিক আছে। খুবই সহজ, এটা যদি না বুঝো তাহলে আবার দেখো। এখন তোমাকে যদি বলি যে ভাইয়া HCOF4, এইটা ভাইয়া তো পারবো না, আপনি এটা করে দেন, এইটা ভাইয়া পারবো না, এইটাও তুমি পারবা, তুমি জাস্ট একটা অক্সিজেন ডাবল বন্ডে দিয়ে দাও না, সমস্যা কি, একটা অক্সিজেন ডাবল বন্ডে দিয়ে দাও। একটা অক্সিজেন আছে না এখানে, একটা অক্সিজেন আছে, তো সেই অক্সিজেনটা ডাবল বন্ডে দিয়ে দিছো। এবং বাকি যে 4টা ফ্লোরিন সেটা তুমি সিঙ্গেল বন্ডে দাও, বাকি 4টা ফ্লোরিন সিঙ্গেল বন্ডে দাও, এইভাবে সুন্দর মতো দিয়ে দাও। এটার স্ট্রাকচার ভর্তি পরীক্ষায় আসবে না যদিও, ঠিক আছে। তুমি আগে সংকরণ বের করতে শিখো, এটা যখন তুমি পারো তখন তুমি এখান থেকে স্ট্যাটিক নাম্বার বের করতে পারো। দেখো স্ট্যাটিক নাম্বার বের করো, স্ট্যাটিক নাম্বার যখন বের করবা তখন কত আসবে,
দেখো এখানে সিগমা বন্ড কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা সিগমা বন্ড আছে। এখন কথা হচ্ছে ভাই এখানে কোনো লোন পেয়ার আছে কিনা? দেখো 5 স্কয়ার 5p6। তো এখানে তখন এখানে জেননের ইলেকট্রন সে দিছে 2টা, এখানে দিছে হচ্ছে 1টা 3টা 4টা 5টা 6টা ইলেকট্রন শেষ করে দিছে। তার কাছে কয়টা আছে আরো? এই যে 2টা আছে। 2টা কি আছে? লোন পেয়ার আছে। তো 5 প্লাস 1 তাহলে কত আসতেছে? 6। 6 আসলে কত? sp3d2। দেখো বুঝতে পারছো কিনা? খুবই সহজ। না বুঝলে আবার তোমার কাছে কঠিন লাগবে। ঠিক আছে? না বুঝলে কঠিন লাগবে। তো এটা হচ্ছে sp3d2 সংকরিত। ঠিক আছে? আশা করি কোনো সমস্যা হবে না। পরের প্রশ্নে চলে যাই। এখন ক্যাটায়নের সংকরণ। ক্যাটায়নের সংকরণ ভাই বুঝি না, আপনি বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে। এইচ এইচ এবং এইচ। ঠিক আছে? এবং এখানে আসলে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে অ্যামোনিয়া কি করে? তার ইলেকট্রন কাকে দেয়? দেয় কাকে বলো তো? অনেক আলোচনা করছি এটা। হাইড্রোজেনকে দেয়, হাইড্রোজেন আয়নকে। যখন এটাকে দেয় তখন যেটা হয় যে আসলে এখানে নরমালি চিন্তা করো তো, এখানে এভাবে হয় আরকি। হ্যাঁ? এখানে স্টেরিক নাম্বার দেখো, স্টেরিক নাম্বার। তুমি ওই যে আমি কিন্তু ওই সূত্র দিয়ে করি নাই। হ্যাঁ, ওই সূত্র দিয়েও তোমরা করতে পারো। স্টেরিক নাম্বার দিয়ে সহজ হয়। এজন্য স্টেরিক নাম্বার দিয়ে করলে খুব দ্রুত করে ফেলা যায়। তোমরা এটা করতে পারো। ওইভাবেও করতে পারো, তোমার যেভাবে সহজ লাগে। তো এখানে তুমি দেখো জাস্ট এখানে অ্যামোনিয়ার কিন্তু কোনো কি নাই? মুক্ত জোড় ইলেকট্রন নাই। কারণ সে সেটা দিয়ে দিছে হাইড্রোজেন আয়নকে। ঠিক আছে? তো 4 প্লাস 0 এই যে এই বন্ধনটা আসলে এখানে কি করবা? কাউন্ট করবা হচ্ছে এই সন্নিবেশ সমযোজী বন্ধন, সেটাকে কাউন্ট করবা। যেহেতু সন্নিবেশ সমযোজী সুতরাং সেটাও একটা সিগমা বন্ড হিসেবে কাউন্ট করবা। ঠিক আছে? তাহলে 4 প্লাস 0 কত আসতেছে? sp3 আসতেছে। বুঝতে পারছি? sp3 আসতেছে। এখানে কিন্তু কোনো লোন পেয়ার নাই। ঠিক আছে? তো তারপর চিন্তা করো যে এখানে ক্যাটায়ন CH3 প্লাস CH3 প্লাস এক্ষেত্রেও জাস্ট স্টেরিক নাম্বার, জাস্ট কি স্টেরিক নাম্বার। তো স্টেরিক নাম্বার হচ্ছে 4 প্লাস সরি তিনটা হাইড্রোজেন আছে। কয়টা হাইড্রোজেন আছে? তিনটা হাইড্রোজেন কার্বনের সাথে কানেক্টেড সিগমা বন্ড দিয়ে। তাহলে তিনটা সিগমা বন্ড, লোন পেয়ার এখানে নাই। তাহলে কি sp2 সংকরিত এটা। কি সংকরিত? sp2 সংকরিত। ঠিক আছে? অনুরূপভাবে হাইড্রোনিয়াম আয়নটা আমরা কিন্তু করে আসছি। এখন ভাইয়া এটা আমি এইভাবে আমি স্টেরিক নাম্বার দিয়ে ভাইয়া পারি না, তাহলে আমাকে এই সূত্র দিয়ে করে দেন তো ভাইয়া। হাফ প্লাস বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এটা তো ছোটবেলা থেকে করে আসছি, ছোটবেলা না মানে একাডেমি থেকে করে আসছি। তাহলে ভাইয়া এটা এই সূত্র দিয়ে আমাকে একটু বুঝাই দেন এই জিনিসটা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো হাফ ইন্টু, যদি এটাতে একটু টাইম লাগে তোমার কার্বনের কি করতে হবে? 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p2। কার্বনের কি এটা? ইলেকট্রন বিন্যাস। তাহলে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা। তাহলে 4 প্লাস এখানে এম কি? এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে হাইড্রোজেন তো একযোজী। কয়টা আছে হাইড্রোজেন? হাইড্রোজেন এখানে আছে হচ্ছে 3টা। মাইনাস ক্যাটায়ন। ক্যাটায়নের চার্জ সংখ্যা কত এখানে বলো তো? এটা যেহেতু ক্যাটায়ন, তো ক্যাটায়নের চার্জ কত? +1, তাহলে 1 বসায় দিবা। প্লাস অ্যানায়ন তো নাই, তাহলে 0 বসায় দিবা। তাহলে হাফ ইন্টু 4 আর 3 7 মাইনাস 1। ঠিক আছে? তাহলে 6/2 কত হচ্ছে? 3 হচ্ছে। 3 হলে sp2 হচ্ছে। বুঝতে পারছি কিনা? ওইভাবেও করতে পারো, স্টেরিক নাম্বার দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে। এরপরে অ্যানায়নের সংকরণ। আমি একটা করে দিব, বাকিটা তোমাদের করতে হবে। CO2 করব আমি। ঠিক আছে? তো CO2 কিভাবে হয়? এই যে এইভাবে থাকে, একটা একটা অক্সিজেন ডাবল বন্ডে থাকে, একটা অক্সিজেন এইভাবে থাকে, একটা অক্সিজেন এইভাবে থাকে। তাহলে CO3 2 মাইনাস কেন হয়? কারণ এই যে দুইটা মাইনাস চার্জে অক্সিজেন অক্সিজেন, এজন্য 2 মাইনাস। ঠিক আছে? খুবই ভালো কথা ভাইয়া। এখন হচ্ছে আমরা এই স্টেরিক নাম্বার দিয়ে বের করব এটা। ঠিক আছে? এখানে কিন্তু কোনো লোন পেয়ার নাই কার্বনের। কার্বনের যে সর্বশেষ কক্ষপথে কার্বনের হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 2p2, সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, তো 4টা ইলেকট্রন দিয়ে সে বন্ধন তৈরি করে ফেলছে। তার কাছে তো লোন পেয়ার নাই। তাহলে এখানে স্টেরিক নাম্বার কত আসবে? দেখো নাম্বার অফ সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। ডাবল বন্ডে কিন্তু একটা সিগমা একটা পাই। তাহলে সিগমা বন্ড মোট কয়টা আছে? তিনটা। তো 3 প্লাস 0 যেহেতু কোনো ই নাই, কি নাই? এইখানে দেখো, এই যে এইখানে দেখো 4টা ইলেকট্রন আছে। সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। 4টা ইলেকট্রন দিয়ে সে বন্ধন তৈরি করে ফেলছে। দেখো কার্বন এখানে 4টা ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করে ফেলছে। এইখানে কার্বনের একটা ইলেকট্রন আছে, এইখানে কার্বনের একটা ইলেকট্রন আছে, এইখানে কার্বনের একটা ইলেকট্রন আছে, এইখানে এই 4টা ইলেকট্রন দিয়ে সে আসলে বন্ধন তৈরি করে ফেলছে। তার কাছে কোনো মুক্তজন নাই। সো শুধু 3। 3 হলে আমরা কি জানি? sp2 সংকরিত। ঠিক আছে? এখন বলবো যে ভাই আমি এইভাবে আমি আসলে ছোটবেলা থেকে পড়ি নাই। মানে একাডেমিক আসলে এভাবে পড়ি নাই। একাডেমিকে পড়ছি ভাইয়া হাফ ইনটু v প্লাস m মাইনাস c প্লাস a, এই সূত্র দিয়ে একটু করে দেন তো এটা। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি দেখো তো হাফ ইনটু, এটা আমি দেখাই আসছি যে v হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তাহলে দেখো তো এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে? 4টা আছে। সো তুমি 4 বসায় দাও। এবং এম হচ্ছে দ্বিযোজী পরমাণু না, একযোজী পরমাণুর সংখ্যা। কিন্তু সমস্যা হচ্ছে যে কার্বনের সাথে সবগুলো আছে হচ্ছে দ্বিযোজী পরমাণু। অক্সিজেন 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 দ্বিযোজী। একযোজী কেউ নাই। তো একযোজী যেহেতু নাই তাহলে শূন্য। মাইনাস কার্বন হচ্ছে, দেখো এখানে অক্সিজেন জায়গায় যদি হাইড্রোজেন থাকতো তাহলে কিন্তু 3 বসায় দিতাম, 3টা হাইড্রোজেন। কিন্তু হাইড্রোজেন একযোজী, কিন্তু অক্সিজেন তো দ্বিযোজী, এজন্য শূন্য বসাইলাম। ঠিক আছে? মানে একযোজী কেউ নাই। এখন ক্যাটায়ন তো নাই, ক্যাটায়নের জায়গায় শূন্য বসাই দিবা। অ্যানায়নের জায়গায় আসলে হ্যাঁ, অ্যানায়ন যেহেতু নেগেটিভ চার্জ দিছে, -2 দেখে এখানে 2 বসাই দিবা। এখানে আবার নেগেটিভ বসাই দিও না, নেগেটিভ সাইন বসাই দিও না যে -2 বসাই দিব নাকি ভাইয়া। না, শুধু সংখ্যাটা বসাবা। ঠিক আছে? শুধু সংখ্যাটা। দেন এখানে তুমি ভ্যালু আসবে হচ্ছে 4 + 2 6 ডিভাইডেড বাই 2।
3 আসবে। অ্যান্ড 3 দেখে তুমি বলে দিবা যে এটা আসলে sp2 সংকরিত। তুমি ২ টা প্রসিডিউরই করতে পারো। তুমি কোনটা করবা এটা তোমার ডিসিশন। ঠিক আছে? তোমার কাছে সহজ লাগে কোনটা, তুমি কোনটা করতে অভ্যস্ত। তুমি যদি মুখস্থ দাগাইতে চাও, মুখস্থ দাগাইতে পারো, বাট ভর্তি পরীক্ষায় এমসিকিউতে তোমাকে ৪ টা অপশনের মধ্যে সঠিকটা দাগাইতে হবে। এইটা হচ্ছে তোমার মেইন টার্গেট। হ্যাঁ, এখন তোমার কাছে কোনটা সহজ লাগে সেটা তুমি ডিসিশন নাও। এখানে বাকিগুলা তোমরা নিজেরা করবা এবং এখানে আসলে অরবিটালের সংকরণ এখানে সমাপ্ত হলো। কারণ অরবিটালের সংকরণ আসলে অনেক আছে। তোমরা জাস্ট গ্রুপে বলবা যে ভাই এটা সংকরণ কিভাবে হবে আমাকে দেখাই দেন। আমি তোমাদেরকে দেখাই দিব। এখানে আমরা কতগুলো প্রশ্ন সলভ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলছে যে অ্যামোনিয়াম আয়ন এবং PH4+ ফসফোনিয়াম আয়নের সংকরায়ন কোনটা? যেই ভর্তি পরীক্ষায় আসছে। এটা আসলে sp3। কারণ দেখো অ্যামোনিয়াম আয়নের সংকরণ কিন্তু আমরা পড়ে আসছি। যদি তুমি স্টেরিক নাম্বার বের করতে চাও বা এমনি নরমালি যদি আসলে হাফ ইনটু এটা দিয়ে করতে চাও, হাফ ইনটু v প্লাস m মাইনাস c প্লাস a এই সূত্র দিয়ে করতে চাও, তাহলে তুমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে 1 স্কয়ার 2 স্কয়ার 2p3, তাহলে 5টা আছে মোট। সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তো বসাও 5 এবং একযোজি কয়টা আছে? হাইড্রোজেন 4টা আছে। মাইনাস এটা মাইনাস ক্যাটায়ন একটা না, ক্যাটায়ন আছে, ক্যাটায়নের চার্জ হচ্ছে 1, সো এখানে -1 প্লাস অ্যানায়ন 0, তাহলে হাফ ইনটু 8 হবে। তাহলে 8/2 হচ্ছে 4। 4 হলে sp3 আমরা পড়ে আসছি। অনুরূপভাবে PH4 টাও একইভাবে, ঠিক আছে? করবা। PCl5 আমরা দেখে আসছি, sp3d কিভাবে আমরা দেখে আসছি, হ্যাঁ? CH4 এর কোণের মান কত ডিগ্রি? 109.5 ডিগ্রি। sp3 কোণ হইল sp3 হচ্ছে 109.5 ডিগ্রি, হ্যাঁ? 109.5 ডিগ্রি। আর sp2 সংকরণ হইলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি, ঠিক আছে? আর যদি sp সংকরণ দেখো তাহলে 180 ডিগ্রি। মনে রাখবা। PF5 এর জ্যামিতিক গঠন কোনটা? PF5 PCl5 একই জিনিস, sp3d। আর sp3d হইলে ত্রিকোণাকার ডি পিরামিডীয়, নট পিরামিডীয়, ডি পিরামিডীয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি গ্রাফাইটে কোন ধরনের? গ্রাফাইট sp2, হিরক হচ্ছে sp3, sp3 হচ্ছে sp3 হচ্ছে হিরক। মনে রাখবা। কোন যৌগটা সরলরৈখিক না? কার্বন ডাইঅক্সাইড সরলরৈখিক, অক্সিজেন সরলরৈখিক। দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এইরকম হয়, সরলরৈখিক, একটা সরল রেখা বরাবর, এবং হচ্ছে অক্সিজেন সরলরৈখিক। কিন্তু H2S সরলরৈখিক হবে না। কারণ আসলে সালফারের যে লোন পেয়ার, সেই লোন পেয়ারের কারণে এটা কি হবে না? সরলরৈখিক হবে না। এটা এই জন্য আসলে সরলরৈখিক হবে না। এবং C2H2 এটা কি? এটা হচ্ছে ইথাইন। ইথাইন হচ্ছে এইরকম সরলরৈখিক হয়, এটা তোমরা জানো, হ্যাঁ? তো এদের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি করে, বাট এটা আসলে সরলরৈখিক না। পরেরটা দেখো কোন যোগে sp3 সংকরণ নাই? এই BF3 sp3 সংকরণ নাই কেন জানো? এই যে BF ওকে। তো স্টেরিক নাম্বার যখন বের করবো তখন হচ্ছে 3 + 0 3। 3 হলে কি? 3 হলে সংকরণ হচ্ছে sp2। বুঝতে পারছি? বোরনে কিন্তু কোনো কি নাই, মুক্ত জোড় ইলেকট্রন নাই, সো এটা sp2। তো sp2 এটা উত্তর। ওকে, বাকিগুলো তো sp3 সংকরিত। নিচেরটা আসলে তোমরা পড়লে বুঝতে পারবা যেখানে আসলে উভয়ের দহন তাপ একই, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো পড়তে পারলে এই প্রশ্নটা আগেও দেখে আসছি আমরা। sp3 হাইব্রিডাইজেশন কয়টা sp3? একটা s, 3টা p মিলে আসলে 4টা sp3 তৈরি করে। আমি ইংরেজিতে লিখি এখানে, 4টা sp3 তৈরি করে। কয়টা? 4টা। এটা ডি ভর্তি পরীক্ষা 18-19 সেশনে আসছে, খুবই সহজ প্রশ্ন, ঠিক আছে? দেখো মিথেন অণুর HCH বন্ধন কোণ কত ডিগ্রি? 109.5 ডিগ্রি। কারণ মিথেনে কোনো লোন পেয়ার নাই, বন্ধন কোণ 109 sp3 হইলেই তো বন্ধন কোণ 109.5 ডিগ্রি হয়, তাই না? এরপরে আসো। কিন্তু sp3 সবসময় না। যদি তোমার যদি এখানে কই গেল আবার, যদি এটা আসলে সবসময় না। যদি দেখো লোন পেয়ার থাকে, যেমন অ্যামোনিয়া sp3 হইলেও সেটা কমে যায়। এগুলো অলরেডি আলোচনা করে আসছি। পানি sp3 হইলে কমে যায়, কারণ মুক্তজোড় ইলেকট্রনের কারণে। এখন দেখো কোন যৌগটা sp3d, খুবই সহজ। চতুস্থলকীয় আকৃতির না কোনটা? দেখো এই যে NH4+ সেই চতুস্থলকীয়, CCl4 সেই চতুস্থলকীয়, মিথেন চতুস্থলকীয়। এই যে মিথেনটা চতুস্থলকীয়, কিন্তু SF4 চতুস্থ বলা হয় সিস, ঠিক আছে? এইরকম এরকম ঢেকি আকৃতির হয়ে থাকে। এখানে এক জোড়া মুক্তজোড় থাকে। বুঝতে পারছো? ভাই সালফারের উপরে মুক্তজোড় বুঝি না। দেখো সালফার হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 2p6 3 স্কয়ার 3p কত? সালফার 16, তো 3p4। তো এখন দেখো যে 6টা ইলেকট্রন আছে, তাই না? সালফারের যৌগিক স্তরে 6টা ইলেকট্রন আছে। কিন্তু এখানে দেখো, এখানে একটু লক্ষ্য করো। এখানে একটা ইলেকট্রন সালফারের এখানে, একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে। সো সে হচ্ছে 4টা ইলেকট্রন দিয়ে কাজ অলরেডি করে ফেলছে। আরো 2টা ইলেকট্রন তার কাছে আছে যৌগিক স্তরে। সেই 2টা ইলেকট্রন আসলে কোনো কাজ করতেছে না, বসে আছে। ঠিক আছে? এজন্য মুক্তজোড় একটা। ওকে, প্র্যাকটিস করবা নিজেই। HCHO অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন কি? HCHO স্ট্রাকচার লিখো, এই যে, ঠিক আছে? HCHO এরকম। এটা হচ্ছে অ্যালডিহাইড CHO। তাহলে এখানে কার্বনের হচ্ছে sp2, কারণ কার্বন ডাবল বন্ডের সাথে কানেক্টেড, অলরেডি পড়ে আসছি। ঢাবি 13-14 আসছিল এটা। এবং যেইউতে ডি ইউনিটে 18 সেশনে আসছে sp2 সংকরণ কোনটা? ইথিলিন। ইথিলিন মানে এটা, ইথিলিন মানে হচ্ছে এইটা,
তো এটা তো অলরেডি পড়ে আসছে, যে ক্লাস দেখে থাকলে খুব ভালো মতো এটা বুঝে গেছো। কোন যৌগতে sp2 সংকরিত কার্বন পরমাণু আছে? sp2, এই যে ইথিন, ঠিক আছে। ইথিন CnH2n, এটা হচ্ছে ইথিনের সংকেত, ঠিক আছে। অ্যামোনিয়া অণুর আকৃতি কেমন? অ্যামোনিয়া অণুর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিডীয়, পড়ে আসছে। আর এই আকৃতিগুলো সুন্দর মতো বইতে আছে, বই থেকে সুন্দর মতো সিরিয়ালি পড়ে নিবা, তোমার মতো যেভাবে তোমার মুখস্থ থাকে। আর স্ট্রাকচার বুঝে মুখস্থ করলে তুমি সহজে ভুলবা না। অ্যামোনিয়া অণুর আকৃতি কিরকম দেখলাম। এরপরে H3O+ যৌগে HOH, এটার বন্ধন কোণ কত ডিগ্রি? সুন্দর একটা কোশ্চেন, হ্যাঁ। এটা 107 ডিগ্রি হয়, এটা 107 ডিগ্রি হয়, অ্যামোনিয়ার মতো হয়, মনে রাখবা। তুমি তিনটা হাইড্রোজেন, তো তিনটা হাইড্রোজেন এইভাবে থাকে, এখানে আসলে লোন পেয়ার থাকে, এবং লোন পেয়ার এবং হচ্ছে এই যে এখানে যে বন্ধন কোণ তৈরি হয়, এইখানে লোন পেয়ারের সাথে যে বন্ধন কোণ তৈরি হয়, আমি যদি একটু মুছে দিই, এটা যদি একটু মুছে এখানে দেখাই, যে লোন পেয়ারের সাথে এখানে যে বন্ধন তৈরি হয়, এটা 113 ডিগ্রি হয়, ঠিক আছে। কিন্তু এইখানে এই যে HOH, দেখো HOH, এই যে বন্ধন, এই বন্ধনটা আসলে কত ডিগ্রি হবে? 107 ডিগ্রি, ঠিক আছে। 107.5ও হয়, 107 ডিগ্রি বলতে পারো। তাহলে 107 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। যদি বলে যে এখানে লোন পেয়ার এবং OH এর বন্ধন কোণ কত ডিগ্রি এর মধ্যকার, হ্যাঁ, যদি বলে লোন পেয়ার এবং হচ্ছে OH এর মধ্যকার বন্ধন কত ডিগ্রি, তখন তুমি বলবে 113 ডিগ্রি। বুঝতে পারছি? ওকে, বুঝতে পারছো? একটা লোন পেয়ার তো সে H+ কে দিয়ে দিছে, দিয়ে আসলে একটা হাইড্রোজেন আসছে ওইভাবে। সন্নিবেশ সমাজী বন্ধনের আলোচনা যদি বুঝে থাকো, কোন যৌগটি সবগুলা বন্ধন কোণ 90 ডিগ্রি? SF6, দেখো একটা সালফার, এটা সবগুলা বন্ধন কোণ 90 ডিগ্রি হয়। এই 4টা সালফার এর আসলে একই প্লেনে আছে, আর উপরে একটা F আছে, F এর নিচে একটা F, ঠিক আছে, ওইগুলোও 90 ডিগ্রি। সবগুলা বন্ধন এখানে 90 ডিগ্রি। 18-19 সেশনে ফার্স্টে আসছে। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন ও অক্সিজেনের হাইব্রিডাইজেশন, sp এবং sp2, অনেকে বুঝবে না, তাও এটা বুঝাই দেই। এই যে এটা এখানে বলছে এই অণুতে কার্বন এবং অক্সিজেনের sp sp2। এখন কার্বন ডাই অক্সাইড অণুতে বা কার্বন এবং অক্সিজেনের সংকরণ, এখানে sp কেমনে আসলো? প্রথমে কার্বন, দেখো কার্বনে এখানে তুমি চিন্তা করো তো, কার্বনের ক্ষেত্রে আমি স্টেরিক নাম্বার বের করি তো। এই কার্বনে কোনো লোন পেয়ার আছে? লোন পেয়ার নাই, তাই না? কোনো লোন পেয়ার নাই কার্বনের কাছে। এবং তুমি দেখো যে কার্বনে এখানে সিগমা সিগমা বন্ড কয়টা আছে স্ট্রাকচারের মধ্যে? দুইটা, কারণ একটা ডাবল বন্ডে একটা সিগমা একটা পাই, দুইটা আছে। এবং লোন পেয়ার নাই, তাহলে দুই। এবং দুই আসলে কি জানি আমরা? sp। অরবিটাল সংখ্যা যদি 2 হয় বা স্টেরিক নাম্বার যদি 2 হয়, তাহলে সংকরণ কি হয়? sp। খুবই সহজ। তো এটা আশা করি বুঝতে পারছো। আর sp2 কেন হয়েছে ভাই? এই অক্সিজেনের ক্ষেত্রে বের করো তো। অক্সিজেন হচ্ছে স্টেরিক নাম্বার বের করো। অক্সিজেনের লোন পেয়ার আছে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, ঠিক আছে। অক্সিজেনের লোন পেয়ার 2 জোড়া আছে। তো অক্সিজেনের তো সিগমা বন্ড আছে একটা, এবং হচ্ছে লোন পেয়ার 2টা করে আছে, তো 3 আর 3 হইলেই তুমি জানো যে sp2, ঠিক আছে। এটা আশা করি আর কনফিউশন থাকবে না। এরপরে চলে যাও, এরপর আরো প্রশ্ন কি আছে? না, এরপরে আসলে আর প্রশ্ন নাই। তো এই পর্যন্ত আলাপ আলোচনা। আমি আসলে এই ভিডিওতে আজকে জটিল যৌগের যেই সংকরণ সেগুলো দেখাচ্ছি না, জটিল যৌগের সংকরণ নিয়ে একটু আলোচনা করছিলাম আগে, হচ্ছে ওই যে FeCN6 ওইটাতে, বাট আসলে এখানে জটিল যৌগের সংকরণটা দেখানো হয়নি। তো এই এখন পর্যন্ত জটিল যৌগের সংকরণ আমি দেখাচ্ছি না, সামনে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। বাট আপাতত এই আলোচনা এখানে রাখলে আমার মনে হচ্ছে ভালো হবে, কারণ একসাথে একই মডিউলে অনেক আলোচনা করে দিলে তোমাদের জন্য প্রেশার হতে পারে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, আর ভালো মতো পড়ো সবাই।